নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা আমার লাস্ট লেকচার মোশন চ্যাপ্টারের উপরে যেটা করেছিলাম আমি ফিজিক্সের ওটা দেখেছেন। যদি না দেখে থাকেন লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওই লেকচারটা অবশ্যই দেখবেন। তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, প্রসিড করি সব আগে। Friends, today's chapter is called laws of motion. So before understanding what are laws of motion, first we need to define what is force. Okay, so what is force? Force is something that changes the state of motion. আবার দেখতে পাচ্ছেন একটা রেড বক্স চলে এসেছে। Why I have kept the state of motion in red box? তার মানে আমাকে আগে এই স্টেট অফ মোশনটা আপনাদেরকে ডিফাইন করতে হবে। স্টেট অফ মোশন, স্টেট অফ মোশন ইজ অবজেক্টটা কি অবস্থায় রয়েছে, এখন মোশনে আছে, মুভ করছে এদিক ওদিক, নাকি রেস্টে আছে, তার মানে এক জায়গাতেই আছে। ওকে, তো either the object is at rest or in motion, this can be the state of motion. Now what do I mean by change in state of motion? Change in state of motion means either the object which is at rest at present may start moving, তাহলে রেস্ট থেকে মোশনে চলে গেল, or the object which is already at in motion will come to rest, তার মানে মুভিং অবজেক্ট থেমে যাবে, ঠিক আছে। or there may be increase or decrease in velocity, হয় velocity বাড়তে পারে বা কমতে পারে। This is also a change in state of motion. অথবা velocity ম্যাগনিটিউড সেম থেকে গেল, বাট স্পিড ডাইরেকশন মে ভ্যারি, মানে স্পিড সেম থাকছে और उसका ওর ম্যাগনিটিউড সেম থাকছে, বাট ডিরেকশন মে ভ্যারি। ওকে, this is force. Force is what? Force is something that changes the state of motion. Just a minute. State of motion of the particle. Okay. So friends, as I said that it is also associated with the direction of the velocity. So remember that force is also a vector quantity. Okay. Force is also a vector quantity. Force is a vector quantity. And what is the unit of force? The SI unit is Newton and the CGS unit is dyne. So this is the unit of force. So what is the unit of force? Unit of force is Newton in SI and dyne in CGS. And the relation between Newton and dyne is 1 Newton equal to 10 to the power 5 dyne. Okay. Now as I said that force is something that causes change in motion. Now which force will cause change in motion? Only net external force may cause change in motion. Internal force does not change state of motion. Internal force এর জন্য কোনোদিন অবজেক্টের মোশনের কোনো চেঞ্জ হবে না, একমাত্র এক্সটার্নাল ফোর্স দিলেই হবে। আপনি যদি এখন ক্লাস করার সময় যদি কোনো টেবিল চেয়ারে বসে থাকেন, আপনি এটা ট্রাই করে দেখুন, চেয়ারে বসে চেয়ারটাকে পুল করার চেষ্টা করুন, দেখবেন চেয়ারটা উঠছে না। কেন উঠছে না? বিকজ ইউ অ্যান্ড দ্য চেয়ার both are a single system. Chair and you both are single system. So the force you are applying is internal force. আপনি যে ফোর্সটি অ্যাপ্লাই করছেন সেটা ইন্টারনাল ফোর্স হচ্ছে, ওই জন্য আপনি কোনো পারসেপ্টিবল মোশন এখানে ইন্ডিউস করতে পারছেন না। ওকে, সো রিমেম্বার দ্যাট যে এক্সটার্নাল ফোর্সই একমাত্র মোশনের স্টেটকে চেঞ্জ করতে পারে, ইন্টারনাল ফোর্স করতে পারবে না। নাও ইউ মে সে দ্যাট হোয়াট ইফ দেয়ার ইজ অ্যান এক্সপ্লোজন? যদি একটা এক্সপ্লোজন হয়, একটা ধরেন বোমা বিস্ফোরণ হলো, বোমার টুকরোগুলো তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে আপনি এখানে কি করে বলছেন যে ইন্টারনাল ফোর্স? এই বোমার বিস্ফোরণটা তো ইন্টারনাল ফোর্স, এটা ইন্টারনাল কেমিক্যাল এনার্জি থেকে এসছে, তাহলে আপনি কি করে বলছেন যে ইন্টারনাল ফোর্স মোশনের স্টেটকে চেঞ্জ করতে পারে না? এই কোশ্চেনটা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে একদম ঠিক ডাইরেকশনে যাচ্ছেন। কি হয়, এটাও ঠিক যে এই বোমা বিস্ফোরণের যে এক্সপ্লোজনের যে ফোর্স, দ্যাট ইজ ইন্টারনাল ফোর্স, এটাও একদম ট্রু। পার্টিকেলগুলো যাচ্ছেও বটে দূরে দূরে, তাহলে এখানে কি ঘটনা ঘটে? এর একটা সেন্টার অফ মাস থাকে। এগুলো আমি আগামী লেকচারগুলোতে পড়বো, খুব সম্ভবত নেক্সট লেকচার যেটা টাইপ অফ ফোর্স পড়বো তার মধ্যে আপনাকে ডিটেলস এটার বলবো। আপাতত এইটুকু জানুন, এইটুকু জানলে মোটামুটি যথেষ্ট যে সেন্টার অফ মাস হচ্ছে
গোটা বডির মাসটাকে যদি আমি একটা সিঙ্গেল পয়েন্টে এনে দিই, তাহলে ওর ওই পয়েন্টে থাকা অবস্থায় ওর মোশনে কোনো চেঞ্জ হবে না। মানে ওর মোশনটা, বডিটা যখন পুরো অ্যাজ আ হোল রয়েছে, অ্যাজ আ ডিস্ট্রিবিউটেড মাস রয়েছে, তখন ওর স্টেট অফ মোশন যেরকম থাকবে, আমি যদি ওই বা ফোর্সের অ্যাকশন যা হবে, আমি যদি অবজেক্টটাকে একটা পয়েন্টে সেন্টার, মানে একটা পয়েন্টে কুঁচকে কেন্দ্রীভূত করে দিলেও ব্যাপারটা একই দাঁড়াবে। ঠিক আছে? এটা আপাতত মোটামুটি বুঝে নিন যে এটা হচ্ছে সেন্টার অফ মাস। এক্সপ্লোশনের পরেও দেখা যাবে যতই পার্টিকেলগুলো এদিক ওদিক যাক, সেন্টার অফ মাস এখানেই রয়েছে। তার মানে সেন্টার অফ মাসের কোনো মুভমেন্ট হবে না। ঠিক আছে? সেকেন্ডলি, এটা হলো যখন আপনি সিস্টেমটাকে গোটাটাকে একসাথে ধরছেন। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল পার্টিকেলটাকে ধরেন, তার ক্ষেত্রে এটা এক্সটার্নাল ফোর্স হিসেবেই কাজ করছে। শুধুমাত্র একটি পার্টিকেল, যেটা একটা টুকরো, তার মোশন যদি আমি ভাবি, তার ক্ষেত্রে এই ফোর্সটা এক্সটার্নাল। তখন সেটা তার মোশন, আপনি সেইভাবে ক্যালকুলেট করতে পারেন। কিন্তু যদি পুরো সিস্টেমটার ধরেন, তখন দেখবেন সেন্টার অফ মাস একই জায়গাতে রয়েছে। ওকে ফ্রেন্ডস? সরি, জাস্ট আ মিনিট। ওকে, প্রবলেম সলভ হয়ে গেছে? হ্যাঁ। নাও হোয়াট ইজ ব্যালেন্সড ফোর্স? ব্যালেন্সড ফোর্স যেখানে নেট ফোর্সটা জিরো। তার মানে যদি একটা অবজেক্ট থাকে, দেখবেন এই দিক দিয়েও এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই দিক দিয়েও এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, নেট ফোর্স জিরো। এই ধরনের ফোর্সকে আমরা বলবো ব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড কখন হবে? যেমন এইদিকে এফ, এইদিকে টু এফ। ওকে, তার মানে নেট ফোর্স ইজ নট জিরো। ইন দ্যাট কেস উই কল ইট আনব্যালেন্সড ফোর্স। সো অবভিয়াসলি only the unbalanced force will be able to produce motion. একমাত্র আনব্যালেন্স ফোর্সই মোশন করতে পারবে। যেদিকে ফোর্স থাকবে, নেট ফোর্স যেদিকে থাকবে, অবজেক্ট সেদিকে মুভ করবে। ইটস আ নো ব্রেনার। The type of force, as I said, I will discuss it in next lecture. Okay. Now let's move on to the laws of motion. The first law of motion. First law of motion কি বলছে? Consider an object. If this object is at rest, then it will remain in rest. If the object is moving, then it will continue to move with the same velocity, unless compelled by external force. তার মানে একটা অবজেক্ট আছে, ও যদি রেস্টে থাকে, তাহলে ও সারা জীবন রেস্টে থাকতে চাইবে। ও যদি মুভ করে উইথ দি সেম ভেলোসিটি, সারা জীবন মুভ করতে চাইবে, আনলেস আমি বাইরে থেকে যদি একটা নেট এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি। ঠিক আছে? এই ওয়ার্ডগুলোতে খেয়াল রাখবেন। অনেকে জাস্ট পড়িয়ে যায়, মানে আনলেস বলে দেবে যে উইদাউট অ্যাপ্লিকেশন অফ ফোর্স, যে কোনো ফোর্স নয়, এক্সটার্নাল ফোর্স হতে হবে। ওকে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তার মানে এখান থেকে আপনি কি বুঝছেন যে অবজেক্টটার টেন্ডেন্সি কি? অবজেক্টটার টেন্ডেন্সি, আমার যে স্টেট অফ মোশন রয়েছে, আমি সেটাকে চেঞ্জ করব না। যেমন আপনি যখন পড়তে বসছেন, তখন একটা মন কি বলে, না দরকার নেই, এই চেয়ারে বসে আরাম করছি, আরাম করি, খাটে বসে শুয়ে আছি, শুয়ে থাকি, আর উঠে এটা করতে ভালো লাগছে না, এই যে ইচ্ছা করছে না, সকালবেলা উঠে একটু ব্যায়াম করতে ইচ্ছা করছে না, এই যে ইচ্ছা করছে না, দিস ইজ ইনার্শিয়া। তো আমরাও তো আলটিমেটলি ম্যাটার দিয়েই তৈরি, তো ওদের মধ্যেও যা প্রপার্টি, আমাদের মধ্যেও তাই প্রপার্টি। সো অবজেক্টেরও কি থাকে, এরকম কাজ করতে ইচ্ছা করে না। ঠিক আছে? ওর রেস্টে থাকলে রেস্টেই থাকতে চাইবে, মোশনে থাকলে মোশনেই থাকতে চাইবে। নিজের স্টেট অফ মোশনকে সবসময় অপোজ করবে, চেঞ্জ ইন স্টেট অফ মোশনকে সবসময় অপোজ করবে। দিস প্রপার্টি ইজ কল্ড ইনার্শিয়া। এটাকে আমরা ইনার্শিয়া বলে থাকি। ঠিক আছে? ফর এক্সাম্পল, সবচেয়ে বেস্ট এক্সাম্পল যেটা, আপনি একটা বাসে চড়ে যাচ্ছেন, যদি স্থির অবস্থায় বাসটা থাকে, যেই বাসটা স্টার্ট করবে, আপনি দেখবেন একটা পিছনের দিকে পুল ফিল করবেন। ওয়াই? বিকজ বাসের সাথে সাথে আপনার গোটা বডিটা রেস্টে ছিল। Now when the bus suddenly starts moving, your feet attached to the footboard of the bus will move along with the bus. বাসের সঙ্গে আপনার পাটাও নড়ে যাবে, বাট আপনার মাথাটা, ওপরের পোর্শনটা কি থাকবে, রেস্টে থাকার চেষ্টা করবে। সো ইউ উইল টেন্ড টু ফল ব্যাকওয়ার্ড। অপোজিট হবে যখন ব্রেক অ্যাপ্লাই করবে, পুরো বডিটা মোশনে রয়েছে, যেই ব্রেক অ্যাপ্লাই করলো, পা যেটা ফুটবোর্ডের সঙ্গে লাগানো রয়েছে ওটা সঙ্গে সঙ্গে থেমে যাবে, কিন্তু আপনার মাথা ফরওয়ার্ড লিন করে যাবে। ওকে, এটা বেস্ট এক্সাম্পল। আরও বহু রকমের এক্সাম্পল হয় ইনার্শিয়া দিয়ে। এটা যে কোনো এনসিআরটি বা ক্লাস 10-এর যদি বাংলা মিডিয়ামেরও বই পড়ে থাকেন, ভৌতবিজ্ঞানের বই তুলে দেখবেন, গাদা গাদা এক্সাম্পল দেওয়া আছে। ওটা নিয়ে আমি আর ডিসকাশন করছি না, আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন। আশা করি কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ইজ
সেকেন্ড ল অফ মোশন। হোয়াট ইজ সেকেন্ড ল অফ মোশন? সেকেন্ড ল অফ মোশন বলছে rate of change of momentum. Rate of change of momentum means momentum rate of change, মানে টাইম দিয়ে ভাগ করে দেবো, মানে 1 সেকেন্ডে কতটা চেঞ্জ হলো। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আর ফোর্স দুটো প্রপোর্শনাল। সো the force is proportional to the rate of change of momentum and direction of rate of change of momentum and direction of force both are same. তাহলে ফোর্স সেই দিকেই অ্যাপ্লাই হবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেই দিকেই হবে যেদিকে আমার অ্যাপ্লাইড ফোর্স। ওকে, তাহলে এবার আপনি বলবেন যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম করছেন, মোমেন্টাম জিনিসটা কি আগে বলুন। মোমেন্টামটা খায় না গায়ে মাখে? কি মোমেন্টাম? মোমেন্টাম ইজ সিম্পলি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। মাস ইনটু ভেলোসিটি ইজ মোমেন্টাম। হঠাৎ করে মোমেন্টাম কেন ডিফাইন করছি? কারণ একটা ট্রাক আর একটা সাইকেল, আমার ড্রয়িংটা খুবই বাজে, মনে করবেন সাইকেল, ঠিক আছে? বোথ হ্যাভ সেম ভেলোসিটি। Will the effect if both collide with the object is same? No. Will the force needed to stop both of them will be same? No. কমন সেন্সই বলছে হবে না, কারণ এটার কি মাসটা একটা ফ্যাক্টর, এর মাস হিউজ কম্পেয়ার টু বাইসাইকেল, ঠিক আছে? তার মানে there is some quantity which need to be defined, which is dependent on both mass and velocity. এই জন্য কি করা হলো, মোমেন্টাম আনা হলো। মোমেন্টাম হুইচ ইজ দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। বাংলায় বললে আমরা কি বলবো এটাকে? ভরবেগ, ভর ও বেগের গুণফল। ওকে, ইউনিট ইজ কেজি মিটার পার সেকেন্ড। দিস ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। ওকে, নাও সি, এই ক্যালকুলেশনটা খুব একটা দেখার দরকার নেই, ক্যালকুলেশন আছে না, বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য আমি এটা করে রেখেছি। তো আলটিমেটলি ফোর্স টার্নস আউট টু বি মাস ইনটু acceleration. Okay, force is simply mass into acceleration. Now first law is hidden in the second law. First law টা second law এর মধ্যে hidden আছে। আপনি যদি external force কে জিরো করে দেন, জিরো করলে it turns out that v equal to u, তার মানে if a object is in motion it will remain in motion. Now if you put u equal to 0, v will also be 0. That means if it is in rest it will continue to be in rest. তাহলে আপনি বলতে পারেন তাহলে ফার্স্ট ল ডিফাইন করতে বানাতে গেলে কেন নিউটনের কি মাথা খারাপ হয়ে গেছে? শুধু একটা এক্সট্রা ল মুখস্থ করতে হচ্ছে। সেকেন্ড লর মধ্যে বলে দিলেই তো পারতো, সব সেকেন্ড লতে রয়েছে। রিজন ইজ হি নিডেড টু ডিফাইন ফোর্স, ডিফাইন্ড ইনার্শিয়া। ইনার্শিয়া আর ফোর্সটাকে ডিফাইন করার জন্য ফার্স্ট লটা দেওয়ার দরকার হয়েছিল, কিন্তু ফার্স্ট লটা সেকেন্ড ল এর মধ্যে মোটামুটি লুকিয়ে। সাপোজ there is a two particle m1 m2, f force apply করলাম, f force apply করলাম, acceleration a1 acceleration a2, simply force is mass into acceleration, mass into acceleration, a1 by a2 is m2 by, this means a is inversely proportional to a, তার মানে acceleration আর mass হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তার মানে মাস যত বাড়বে acceleration তত কমবে। তার মানে আমি ওখানে বলতে পারি সেম ফোর্সের জন্য যার মাস বেশি তার অ্যাক্সেলারেশন কম, তার মানে যার মাস যত বেশি তার চেঞ্জ ইন মোশন তত কম, যার যত বেশি মাস তার চেঞ্জ ইন মোশন তত কম। তার মানে কি বলতে পারি, মাসই হচ্ছে এমন জিনিস যেটা ইনার্শিয়ার জন্য দায়ী, মোশন চেঞ্জ করতে চায় না, তাহলে মাসটাই কি হচ্ছে ইনার্শিয়ার জন্য দায়ী। তো উই ক্যান সে দ্যাট মাস ইজ মেজার অফ inertia, or we can say inertia proportional to mass, বলা যায় এটা। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট ইজ থার্ড ল। থার্ড লতে বলার কিছু নেই, এভরি অ্যাকশন হ্যাজ, সবারই মনে হয় এটা মুখস্থ থাকে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ওকে, তাহলে যদি একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের f1 ফোর্স দেয়, এ যদি এর উপরে f2 ফোর্স দেয়, সিম্পলি রিলেশন হবে f1 ইকুয়াল টু মাইনাস। ওকে, এম আই ক্লিয়ার? নেক্সট ইজ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এটাও সেকেন্ড ল থেকে আসে। দেখুন, যদি আমি ফোর্সকে জিরো করে দিই
টাইম তো আমার 0 হবে না, তাহলে পড়ে রইলো এই ওপরেরটা, এটাই তাহলে একমাত্র 0 হতে পারে। তাহলে 0 হলে p2 = p1, দ্যাট মিনস মোমেন্টাম বিফোর অ্যান্ড মোমেন্টাম আফটার ইজ সেম। ওকে, এটাই কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে মনে রাখবেন, ইফ এক্সটার্নাল ফোর্স ইজ 0, যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না। যেমন বন্দুক থেকে যখন আমরা ফায়ার করি, দ্যাট ইজ ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স নয়। তাহলে আপনি গুলি তো যাচ্ছে, সেই বোমের এক্সাম্পলটা মনে করুন, গুলি তো যাচ্ছে, ওখানে গিয়ে দেখবেন একটা রিকয়েলও হয়, যে চালাবে তার পিছনের দিকে ঠেলা খাবে, ঠিক আছে, হাতটা পিছনের দিকে যায়। ওয়াই? ওই যে রিকয়েলটা হয়, দ্যাট ইজ টু প্রিজার্ভ দি কনজারভেশন অফ মোমেন্টাম। বুলেটটা আগে চলে গেল, ওর মোমেন্টাম নিয়েও বেরিয়ে গেল, তাহলে যদি টোটাল মোমেন্টাম 0 হয় তাহলে সেম অ্যামাউন্টের মোমেন্টাম বন্দুকও পাবে, তাহলে ওই জন্য ওটা ব্যাক সাইডে রিকয়েল। রকেট মোশন ইজ সামথিং হুইচ ইজ ইম্পর্টেন্ট, WBCS এখান থেকে কোশ্চেন আসেও, ইনফ্যাক্ট মোমেন্টাম থেকেও এসছে, মোমেন্টাম এনার্জি রিলেশন থেকে। সেই মোমেন্টাম এনার্জি রিলেশন থেকে যে কোশ্চেনটা এসছে ওটা আমি ওয়ার্ক এনার্জি করাবো, তখন ওটা বলে দেবো যে কীরকম কোশ্চেন এসছে। তো ওখান থেকে যখন এসছে আমি আশা করি, আমার মনে হয় এই রকেট প্রিন্সিপাল থেকে চলে এসছে অবশ্য, এখান থেকে আসবে। রকেট প্রিন্সিপাল ক্যান বি এক্সপ্লেন ইউজিং 2 লজ, একটা থার্ড ল থেকে আর একটা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে। দুটোর অ্যাপ্রোচ একটু আলাদা। অ্যাপ্রোচ কি আলাদা? যখন আমি থার্ড ল দিয়ে এক্সপ্লেন করবো তখন আমি রকেটটাকে এবং গ্যাস ইজেকশনটা দুটোকে আলাদা আলাদা ধরছি, মানে একটা সিঙ্গেল সিস্টেম ধরছে। যখন আমি কনজারভেশন অফ মোমেন্টাম বলছি তখন আমি দুটোকেই একটা সিঙ্গেল সিস্টেম ধরছি। ফিজিক্সের ছাত্র হওয়ার জন্য আমি এটা আপনাকে বলতে পারি, দিস অ্যাপ্রোচ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। তাও অনেক বইয়ে এমসিকিউ তৈরি করে যখন থার্ড ল দিয়ে দেয়, ওই জন্য আমি এটা বলছি। এটাকে যদি আমি আলাদা আলাদা সিস্টেম ধরি, তাহলে ইজেক্টিং গ্যাস is coming out with a force, it will apply the same and opposite reaction force on the rocket. So due to this force, the rocket will move upward. So the force of ejecting gas equal to minus thrust on the rocket. Okay, simple এই explanation. Conservation of momentum কি বললো, দুটোই একটা সিঙ্গেল সিস্টেম, তো নেট মোমেন্টাম উইল বি কনজার্ভড। গুলি আর বন্দুকের এক্সাম্পলটা মনে করুন, if the gas is ejecting with some momentum, the same negative momentum has to be applied on the rocket so that net momentum is 0. তাহলে momentum of gas, momentum of rocket both are 0. Momentum of rocket equal to minus momentum of gas. Therefore, rocket will move forward. বোঝা গেল? নেক্সট ইজ কলিশন। কলিশনটা আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনেকজনই সায়েন্স পড়ায় আপনাদের দেখবেন কলিশন করাচ্ছে না, আমি করাচ্ছি। কারণ BCS এ আপনি যদি কোশ্চেন দেখেন একটু ডেপথে যাচ্ছে, আপনাকে রেডি থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কলিশনের আমি ক্যালকুলেশন করতে বসবো না, এখানে ক্যালকুলেশন দরকারও নেই, বাট যে ইনফারেন্সেসগুলো বা করোলারিজগুলো এখান থেকে বেরিয়ে আসে সেগুলো আমাদের জানা। কলিশন কি? কলিশন মিন সিম্পলি ধাক্কা লাগা। দুটো পার্টিকেল আছে, একটা M1 একটা M2, একটা আগের ভেলোসিটি U1 ছিল, U2 ছিল, দুটো ধাক্কা লাগলো, তারপরে কি হলো, M1 হয়ে গেল, এটা M2, এটা V1 হয়ে গেল, এটা V2 হয়ে গেল। এইবার কি হবে এই জিনিসগুলো জানা দরকার। সিম্পলি মনে রাখবেন, কলিশন সিঙ্গেল সিস্টেম ট্রিট করবো, নো এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স 0, তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকবে, টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকবে। কলিশন মেনলি দু রকমের, ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক। ইলাস্টিকে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে, ইনইলাস্টিকে কাইনেটিক এনার্জি নট কনজার্ভ। এইখানে মনে রাখবেন, এখানে সবাই কনফিউজ করে দেয়, কাইনেটিক এনার্জি বলছি কিন্তু আমি কাইনেটিক এনার্জি নট কনজার্ভ বলছি, টোটাল এনার্জি সব সময় কনজার্ভ থাকবে, টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড, only kinetic energy will not be conserved in case of inelastic collision. Okay, একটা প্যারামিটার হয় E বলে, এটাকে বলা হয় কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। লিখেই দিচ্ছি, কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। So it is 0 for perfectly elastic collision and 1 for perfectly inelastic collision. Perfectly inelastic collision কাকে বলবো? When the bodies attach together, মানে একটা একটা ধাক্কা লাগলো যেরকম জুড়ে গেল, যদি জুড়ে যায় তাহলে সেটাকে বলবো পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। Three important things are, when two particles of equal mass collide, they exchange their velocity. ধরুন একটা m velocity u আর একটাও m, এটা 1 এটা 2, এর velocity v, আফটার কলিশন কি হবে, 1 2, 1 এর velocity v হয়ে যাবে, সেকেন্ড velocity u হয়ে যাবে, velocity এক্সচেঞ্জ করলো। তাহলে
আমি যদি এইটাকে 0 করে দিই, তাহলে দেখুন এটা সেকেন্ড পার্টিকেল রেস্টে চলে এলো, ফার্স্ট পার্টিকেল মুভ করা শুরু করে দিল ভেলোসিটি নিয়ে। ঠিক আছে, এই ফেনোমেনাটাকেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটরের কাজে লাগায়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আপনারা জানেন যে চেইন রিঅ্যাকশন হয়। ইফ উই আর আনএবল টু কন্ট্রোল দি চেইন রিঅ্যাকশন, তাহলে কি হয়ে যাবে, আনকন্ট্রোলড রিঅ্যাকশন হয়ে গেলে নিউক্লিয়ার এক্সপ্লোজন। কিন্তু কন্ট্রোলড হলে আমি ওটা থেকে এনার্জি হারনেস করতে পারবো। তো একটা নিউক্লিয়ার ফিশনের নিউট্রনস বেরোয়, সেই নিউট্রনগুলোকে কন্ট্রোল করতে হবে। নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করানোর কাজ কোথায় হয়ে যাবে, মডারেটর করে দেবে এক্সেস নিউট্রনকে অ্যাবজর্ব করে। কি প্রিন্সিপালে, সেম এই প্রিন্সিপালে হাইড্রোজেন অ্যাটম বা ডয়টেরিয়ামকে নেবে, দিয়ে নিউট্রনগুলো যখন এর সঙ্গে কলিশন হবে তখন এরা ভেলোসিটি পেয়ে যাবে, কিন্তু নিউট্রনগুলো স্টিল হয়ে যাবে, মানে দাঁড়িয়ে যাবে। ওকে, তো এইভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটর এটাকে কাজে লাগানো। সেকেন্ড ইজ দ্য পার্টিকেল, সেকেন্ড পার্টিকেলটা যদি ম্যাসিভ হয় অ্যান্ড ফার্স্ট পার্টিকেল ইজ লাইট, আর সেকেন্ড পার্টিকেলটা যদি রেস্টে থাকে, তাহলে ফার্স্ট পার্টিকেলটি কি হবে, সিম্পলি ওর ভেলোসিটিটা অপোজিট হয়ে যাবে। ফর এক্সাম্পল, ইফ ইউ থ্রো আ বল অন দি ওয়াল, একটা বলকে যদি ওয়ালে মারা হয়, ওয়ালটা খুব হেভি বলের কম্প্যারিজনে, বা রকে মারলেন, খুব হেভি রকে মারলেন, তাহলে কি হবে, বলটা বাউন্স করে ব্যাক চলে আসবে। ঠিক আছে, ওর ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। থার্ড ইজ, সাপোজ অ্যাট ফার্স্ট অবজেক্টটা হেভি, মাচ হেভি কম্পেয়ার টু সেকেন্ড অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি হবে, সেকেন্ড অবজেক্টটা রেস্টে আছে, ধরে নিন হালকাটা রেস্টে আছে, তাহলে কি হবে, যেই বড় হেভিটা একটা সার্টেন ভেলোসিটিতে ওকে ধাক্কা মারবে, হালকাটার ভেলোসিটি ডাবল হয়ে যাবে। ওকে, হালকাটার কি হবে, ভেলোসিটি ডাবল হয়ে যাবে, কিন্তু প্রথমটার ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট যেটা আছে, প্রথম পার্টিকেলটার ভেলোসিটিতে কোনো চেঞ্জ হবে না, কিন্তু সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি 2x ডাবল হয়ে যাবে। ফার্স্টের x যেমন ছিল তেমনই থাকবে, এটা 2x হয়ে যাবে। এক্সাম্পল, যদি কোনো রক, এটা করে দেখবেন না হ্যাঁ কেউ, যদি রককে কোনো মুভিং অবজেক্টে মারা হয়, ঠিক আছে, আমি আর কি নাম বলছি না, তখন ছেলেপিলে হয়তো গিয়ে সত্যি সত্যি মারা, একটা মুভিং অবজেক্টকে, খুব হেভি মুভিং অবজেক্টকে যদি একটা রক লাগে, এসে লাগে, তখন দেখবেন রকটা ছিটকে চলে গেল, কিন্তু এই অবজেক্টের কোনো মোশনে চেঞ্জ হলো না। সো আমরা বলতে পারি যে এটার ভেলোসিটি 2x হয়ে গেল, কিন্তু এটার কোনো চেঞ্জ হলো না। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কলিশন থেকে, এই ইনফারেন্সেসগুলো জানলেই হবে, নো নিড টু লার্ন দি ম্যাথামেটিক্স অফ ইট, বাস এই জিনিসগুলো পড়বে না। ওকে, the notes will be provided in your telegram group, so please join the telegram group, and we have a website by name vigyanupsc.in। এখানে সৌরভ স্যার এবং আমি অনেক আর্টিকেলস লেখা শুরু করেছি, জিওগ্রাফি, বায়োটেকনোলজি। নিউ ওয়েবসাইট, আমাদের আর্টিকেলস আপডেট করতে টাইম লাগবে, কারণ এটা আমরা দুজনে করছি, আর আমাদের কোনো টিম নেই। ওকে, তো এই জন্য আমাদের একটু সময় লাগবে এগুলো করতে। প্লিজ ভিজিট ইট। যেমন যেমন আর্টিকেলসগুলো আসবে, আর এক্সাম ওরিয়েন্টেড রিলেটেড ফ্রি রিসোর্স দেওয়ার একটা আমরা প্ল্যাটফর্ম বানাতে চাই, মানে ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনার সব হেল্প হয়ে যাবে। আর এই এক্সারসাইজ, এই যে চ্যাপ্টারটা, এর পুরো নোটটাই আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করুন। চ্যানেল লেকচার ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এই প্লে লিস্টটাকে আপনি অ্যাড করে রাখুন, বেল আইকন টিপে রাখুন, নতুন লেকচার পেলেই আপনাদেরকে নোটিফিকেশন যাতে যায়। ওকে, দ্যাটস অল ফ্রম মাই এন্ড, স্টে টিউন ফর নেক্সট লেকচার, বাই।